আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা দেবতার গ্রাস। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাব্যের মাধ্যমে এক দর্শন প্রকাশ করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য শুধুমাত্র সাহিত্যের দিক থেকে আলোচিত নয়, রবীন্দ্র দর্শনও তার মধ্যে বিচার্য। তবে রবীন্দ্র সাহিত্যের একটা বিরাট বড় অংশ জুড়ে আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতি উঠে এসেছে। বাঙালি সমাজের হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা তাঁর কাব্যে অতি সাধারণভাবে স্থান করে নিয়েছে। এই কাব্যের কোথাও এসেছে সেই বাঙালি জীবন ও বাঙালি সংস্কৃতি, কোথাও এসেছে কাহিনীর সূত্র ধরে, আবার কোথাও বা এসেছে শুধুমাত্র কবিতার প্রেক্ষাপটে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই কবিতাগুলি এক একটি কাহিনীকে আবর্তিত করে প্রবাহিত হয়েছে। তেমনি একটি কাব্যের নাম কথা। সেই কথা কাব্যের অন্তর্গত দেবতার গ্রাস তেমনই একটি কবিতা, যে কবিতায় কবি একটি কাহিনীকে আশ্রয় করে ছন্দবদ্ধ ভাবে অর্থাৎ কবিতার সুরে তিনি সেই কাহিনীটি বর্ণনা করে গেছেন। অর্থাৎ সেই কাহিনীর সূত্র ধরে উঠে এসেছে কবিতার মেজাজ। এই দেবতার গ্রাস কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 13ই কার্তিক বাংলা 1304 বঙ্গাব্দে। অর্থাৎ বাংলা 1304 বঙ্গাব্দের 13ই কার্তিক এই কবিতাটি কবি রচনা করেন। এখানে বাঙালি জীবন, বাঙালি সংস্কৃতি, বাঙালির হৃদয় অতীব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন। এখানে আমরা দেখতে পাই একটি গ্রাম থেকে সাগর স্নানের জন্য যাত্রা করবে এবং সেই যাত্রায় সেই সাগর স্নানের জন্য নিয়ে যাবেন মৈত্র মহাশয়। যখন চারদিকে এই বার্তা উঠে গেল যে মৈত্র মহাশয় সাগর সঙ্গমে চলেছেন তীর্থ স্নানের জন্য, তখন মুখ্যদা নামক এক বিধবা সে মৈত্র মহাশয়ের কাছে এলো, কারণ তিনিও যেতে চান সেই সাগর সঙ্গমে তীর্থ স্নানে। প্রথমে মৈত্র মহাশয় গড়রাজি হলেও যখন ওই মুখ্যদা তাকে খুব জেদাজেদি করতে লাগলেন, করুণ স্বরে যখন প্রার্থনা করতে লাগলেন, তখন মৈত্র মহাশয় তাকে নিয়ে যেতে রাজি হলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তার ছেলে রাখালের কি হবে। তখন তার মা ও তার মুখ্যদা জবাব দিল যে মায়ের থেকে মাসিকেই বেশি ভালোবাসে রাখাল, সুতরাং তার রাখাল তার মাসির কাছে নিশ্চিন্তে থাকবে। এদিকে যাওয়ার দিন স্থির হয়ে এলো। যেদিনে যাত্রা হবে সেই দিন দেখা গেল সবার আগে রাখাল এসে হাজির। তখন তার মা তাকে বারবার সেখান থেকে নেমে যেতে বলল, কিন্তু সে কোনো মতেই কথা শুনল না। তখন মা জোর করে একটু ক্রোধান্বিত হয়েও যেন বললেন, চল তোরে রেখে আসি সাগরে। মৈত্র মহাশয় কথা বলতে বারণ করলেন এবং তাকে যাবার অনুমতি দিলেন। নৌকা যাত্রা করল। প্রচণ্ড গতিতে যখন নৌকা এগিয়ে চলেছে, হঠাৎ করে মাঝ সমুদ্রে সেই নৌকা টলমল করে উঠল। প্রচণ্ড ঝোড়ো বা হাওয়ায় কেঁপে উঠল নৌকা, প্রচণ্ড ঢেউয়ে প্রায় ডুবে যায় এমন অবস্থা। তখন মাঝিগণ বারবার চিৎকার করতে লাগলো,
মায়ের মানত কে ফাঁকি দিয়েছ? শীঘ্র করে মায়ের মানত পূর্ণ করো, প্রতিশ্রুতি রক্ষা করো। সমস্ত যাত্রীগণ মিলে সোনা টাকা পয়সা যা ছিল সব গঙ্গার জলে সাগরে নিবেদন করতে লাগলো। হঠাৎ করে মৈত্র মহাশয়ের চোখ গেল সেই মুখ্যদার কোলের দিকে, যেখানে রাখাল মুখ লুকিয়ে বসে আছে। তখন তিনি বলে উঠলেন, এই নারী দেবতাকে ফাঁকি দিয়ে তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। তখন তিনি সেই রাখালকে তার মায়ের কোল হতে কেড়ে নিয়ে সকলে মিলে তাকে সাগরে ফেলে দিল এবং তাকে বাঁচাবার জন্য মৈত্র মহাশয় সেই জলে ঝাঁপ দিলেন। এখানে আমাদের এই কবিতা শেষ। অর্থাৎ এই কবিতার মধ্যে আছে একটা ছোট গল্পের আমেজ। হয়তো রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা সূক্ষ্ম ইঙ্গিত এই কথা কাব্যের মধ্যে, কথা ও কাহিনী কাব্যের মধ্যে আমরা দেখতে পাবো। এই দেবতার গ্রাস কবিতাতেও সেই ছোট গল্পের আমেজ আছে, আছে হৃদয় ভরা আরতি, মায়ের সকরুণ কণ্ঠস্বর আর মৈত্র মহাশয়ের কর্তব্য এবং ভালোবাসা। কবিতার প্রথমেই আছে, গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। অর্থাৎ সকলে গ্রামে গ্রামে এই বার্তা রুটে গেল যে মৈত্র মহাশয় সাগর সঙ্গমে তীর্থ স্নানের জন্য যাবেন। সঙ্গী দল এসে জুড়ল, বাল বৃদ্ধমণি তার দল এসে জুড়ল, নৌকা দুটি প্রস্তুত হলো ঘাটে সেই তীর্থ স্নানের জন্য। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুকতি, কেবল মিনতি করে অনুরোধ দ্বার এড়ানো কঠিন বড়। স্থান কোথার মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি, স্থান করিলব কোনো মতে একধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোলে ফেলে। অর্থাৎ অনেক অনুনয় বিনয়ের পর যখন মৈত্র মহাশয় রাজি হলেন, তখন মুখ্যদাকে তিনি জিজ্ঞাসা করলেন তার সন্তান রাখালের কি হবে। তখন তিনি বললেন, যখন রাখালের জন্ম হয়েছিল তখন অনেক দিন সুতিকার জ্বরে ভুগেছিল মুখ্যদা। তখন মাসির দুধ খেয়েই স্তন্যপ্রাণ করেই বড় হয়েছে রাখাল। সুতরাং মায়ের কোলের থেকে মাসির কোলে অনেক ভালো থাকবে রাখাল। দুরন্ত মানে না গাড়ি করিলে শাসন, মাসি আসি অশ্রুজলে করিয়া নয়ন, কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেটা আগে বাগে ছুটি, রাখাল বসিয়া আছে তড়ি পরে উঠে নিশ্চিন্ত নীরবে। যাত্রার দিন মুখ্যদা ছুটে এসে দেখল যে সবার আগে এসে বসে আছে তাঁর রাখাল। তুই হেতা কেন রে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। তার শুধু দুটি শব্দ বের হলো তার মুখ হতে, যাইব সাগরে। যত তার বাহুদড়ি টানাটানি করে রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কইলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মারা গিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণে বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ।
পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুরমশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস 2 কাল, তোমারে ফিরাইয়ে দেব তোমার রাখাল। যখন মাসি অন্নদা মিত্র মহাশয়ের কাছে অনুনয় করে বলল, সে মাসিকে যে বেশিক্ষণ থাকতে পারেনি, সুতরাং তাকে যেন ফিরিয়ে দিয়ে যায়, তখন মিত্র মহাশয় আশ্বাস ভরে বললেন যে শীতকাল, ভয়ের তেমন কিছু নেই, আর এই রাখালের রক্ষার ভার তার নিজের, সুতরাং তোমারে ফিরিয়া দেব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল সারি, দাঁড়ায়ে রহিল ঘাটে কতকুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছলছলে করে গ্রাম চূর্ণ নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে। তরণী দাঁড়িয়ে রয়েছে জোয়ারের আশায়, এরপর নৌকা ছাড়বে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। কিছুক্ষণ যাওয়ার পরেই রাখালের মন কেমন করে উঠল, তার প্রাণ কেঁদে উঠল মাসির কোলের লাগি। জল, শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্বর, জিহ্ব সর্প সমক্রূর। খল ছল ছল ভরা তুলি লক্ষ্য ফোনা, ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব সহ আনন্দ ভবন, শ্যামল কমলা হেতা যে কে হই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চারিদিকে শুধু জল আর জল। এই জল দেখেই মাটির মায়ায় মানুষের মন কেঁদে ওঠে, মাটির জন্য প্রাণ আকুল হয়ে ওঠে, যেমন আকুল হয়ে উঠেছিল ওই রাখালের প্রাণ। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দৈকুলে চেতাইল আশার সংবাদে। ফিরিত তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পুষিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে সরি, তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসে ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? বারবার সে এসে জিজ্ঞাসা করছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? ঠিক সেই মুহূর্তে চারিদিকে কি হলো না, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণ মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতের তা আর উত্তম সমীরে উত্তাল উদ্যম। তরণী ভিড়াও তীরে, চারিদিকে প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঝড়ে, মাতাল ঝড়ে টলমল করতে লাগলো নৌকা। নৌকা যেন ডুবে যায়। তখন বারবার যাত্রীগণ বারবার উচ্চস্বরে ডাকতে লাগলো, তরণী ভিড়াও তীরে। কিন্তু কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। ঠিক সকলে মিলে যখন জীবন হয়ে বিপন্ন, যখন নিজেরা মৃত্যু থেকে জীবনের দিকে, জীবনের পথ খুঁজছে, বারবার প্রত্যেকেই
প্রত্যেকেই তখন বিপন্ন মাঝি তখন ডেকে ওঠে, বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই, তাই এত ঢেউ, অসময়ে এ তুফান। শুনো এ বেলা, করহ মানদ রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। তোমাদের মধ্যে কেউ নিশ্চয়ই দেবতাকে ফাঁকি দিয়েছ, মানদ রক্ষা করো, নইলে চরম সর্বনাশ। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে, মাঝি কয়ে পুনর্বার, দেবতার ধন কে যাই ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মোক্ষদ্বারে লক্ষ্য করি এই সেরমণি, দেবতার সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যি গর্জি ওঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী, হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো, দই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ঠিক এই মুহূর্তে ব্রাহ্মণ উঠে এসে বলল মোক্ষদারকে রক্ষা করে, এই সেই রমণী যে দেবতাকে ফাঁকি দিয়ে চুরি করে তার ধন নিয়ে যায়। সঙ্গে সঙ্গে মুখ্যদার বুক কেঁপে উঠল, সে কাতর কণ্ঠে বলে উঠল, রক্ষা করো রক্ষা করো। তারপর সে নিজের দুবাহু ধরে আঁকড়ে জড়িয়ে ধরে তার ছেলে রাখালকে রক্ষা করতে লাগলো, প্রাণপণে আগড়ে ধরতে চেষ্টা করলো। বৎসিয়া গর্জি ওঠে কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষা কর্তা, রোষে নিশ্চেতন, মহই আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। তুই সত্য ভঙ্গ করিস না, তুই তোর ছেলেকে সাগরের জলে বিসর্জন দে, আমি তার রক্ষা কর্তা, আমি কথা দিয়েছি আমি তাকে রক্ষা করব। সুতরাং আমার যতক্ষণ প্রাণ আছে কোনো ভয় নেই, তুই সাগরে বিসর্জন দে, এতগুলি প্রাণীর প্রাণ বাঁচা, এতগুলি মানুষের প্রাণ বাঁচা। মোক্ষদা কহিল, আত্মমূর্খ নারী আমি, কি বলেছি রোজ বসে, ও গন্তর্যামী সেই সত্য হলো। সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা? এ কি সত্য হে ভগবান? জননীর মুখের কথাই তোমার কাছে সত্য হলো, জননীর অন্তরের বেদনা, সত্যিকারের অন্তরের কথা তুমি কি শুনতে পাওনি? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল চিরিকারি, মার ভক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি, ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি, দন্তে দন্ত চাপি বল, কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিত বিদ্যুতের কোষা, দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি। তারপর তার কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে সাগরের জলে নিক্ষেপ করা হলো। কেবলমাত্র 3টি শব্দ কানে এলো, মাসি মাসি মাসি। বিন্ধিল বহ্নির সোলারুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকারি উঠিল বিপ্র, রাগ রাগ রাগ। সঙ্গে সঙ্গে বিপ্র রাগ 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 করে বলে সে কি করলো, চকিতে হেরিল চাই মূর্ছি আছে পরে, মোক্ষদা চরণে তার, মুহূর্তের তরে ফুলন্ত তঙ্গ মাঝে ফেলিয়া চোখ, মাসি বলে ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। মোক্ষদা যখন সেই মৈত্র মহাশয়ের পা দুটি ধরে কাঁদছে, তখন সেই বালক দুবাহু তুলে মাসি বলে শেষবারের মতো পুকারে জলের অতল তলে তলিয়ে যাচ্ছে। শুধু ক্ষীণ মুঠি বারেগ ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। সাথে সাথে কি হলো না, ফিরাই আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল স্তা জলে। সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ ঝাঁপ দিল, কেহ আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। দুজনেই সাগরের জলে অতল তলে তলিয়ে গেল। এইভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন জীবনের সাগর সঙ্গমের ঘটনাকে কেন্দ্র করে আমাদের সামনে একটি করুণ কাহিনীকে কবিতার আকারে তুলে ধরেছেন। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি সংস্কৃতির প্রীতি এবং বাঙালি মায়ের আকুলতা, মৈত্র মহাশয়ের
চারিত্রিক দৃঢ়তা এবং তার প্রতিশ্রুতি সব কিছু মিলিয়ে রবীন্দ্রনাথ বাঙালিয়ানাকে এই কবিতায় তুলে ধরেছেন। আর তার সঙ্গে সংযুক্ত হয়েছে ছোট গল্পের মহিমা, ছোট গল্পের রস।